আজ আপনারা সকলে কিশোরী এবং বিভূতির সাথে ঠাকুর মশাইয়ের মুখ থেকে শুনতে চলেছেন এক সম্পূর্ণ আলাদা ধারার গল্প। এই গল্পকে এক নির্লোভ পবিত্র দৈব শক্তি সম্পন্না নারী তথা চন্দ্রপ্রভার কাহিনী। চন্দ্রপ্রভা আসলে কে, কি বিশেষ ক্ষমতা রয়েছে তার? চন্দ্রপ্রভার অন্তিম পরিণতি কি হয়েছিল? ব্রজভূষণ ভট্টাচার্য এবং তার পরিবারকে কি ঠাকুরমশাই রক্ষা করতে পেরেছিলেন শেষ পর্যন্ত, নাকি তাদের জন্য অপেক্ষা করছিল এক সাংঘাতিক ভয়ানক মৃত্যু যন্ত্রণা? কোন অশরীরী শক্তির সম্মুখীন হবে এখানে তারানাথ তান্ত্রিক? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের মন দিয়ে শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী, কে এই চন্দ্রপ্রভা। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি, ব্রতদীপ ও অভিযান। অন্যান্য চরিত্রে অভিষেক, অভিক, বর্ষা, তৃষা, সঞ্চিতা, অধ্যায়, অভিযান ও দেবাঞ্জন। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, তারানাথ তান্ত্রিক ও কে এই চন্দ্রপ্রভা। শুনতে থাকুন। আর একটু সহ্য কর বউ, আর একটু সহ্য কর। এরকম প্রসব বেদনা প্রতিটা নারীকেই জীবনে কখনো না কখনো কোনো এক পর্যায়ে সহ্য করতেই হয়। ওরে বউ, এই যন্ত্রণা সহ্য করার পরে তবেই তো তুই সেই সুখের সন্ধান পাবি, মা হবি। মা, এই জগতে মা হবার মতো পরম সুখ আর কোনো কিছুতেই নেই। বৃদ্ধা দাই মায়ের কথা শুনে বিছানার মধ্যে মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে থাকা কমলিনী আরো শক্তভাবে খামচে জড়িয়ে ধরল বিছানার চাদরটাকে। দাঁতে দাঁত চেপে সে সবটা সহ্য করার চেষ্টা করলো ঠিকই, কিন্তু সেই বেদনা যেন সহ্য করার মতো নয়। কমলিনী কাতর কণ্ঠে সজল নেত্রে বৃদ্ধা দাই মায়ের উদ্দেশ্যে বলল, হারতে পারছি না গো দাইমা, এই যন্ত্রণা যা সহ্য করতে পারছি না কিছুতেই। আসলে প্রথমবার তো, তাই জন্য এত কষ্ট হচ্ছে রে বউ। তুই চুপটি করে শো, আমি এক্ষুনি গরম জল করে নিয়ে আসছি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরকে ডাক, তিনি মঙ্গলময়। তিনি তোর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান পাঠাবেন। বৃদ্ধা দাই এবার সেই ঘরের বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে যা দেখল, তাতে তার চোখ রীতিমতো চড়ক গাছ হয়ে গেল। সে যেন কিছুটা সময়ের জন্য বাকশক্তি হারিয়ে ফেলল। আজ এই পৃথিবীতে যেরকম ঘটনা ঘটেছে তা এর আগে কখনো ঘটেনি কোনো দিন, সে কথা খুব জোর দিয়ে বলা যায়। হ্যাঁ, ব্যতিক্রম ঘটনা তো বটেই, তা না হলে ঘোর অমাবস্যার রাতে কখনো এরকম উজ্জ্বল ঝকঝকে রূপোর মতো চাঁদ ওঠে আকাশে। চাঁদের রূপলি ঝলমলে আলোয় পরিপূর্ণ হয়ে গেছে চারিদিক। দিনের বেলার মতো সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। অমাবস্যার রাতের ঘোর কালো অন্ধকার মুছে গিয়েছে পুরোপুরিভাবে। বৃদ্ধার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছিল। এরপর সেই বৃদ্ধা দাইয়ের কানেই ভেসে এলো ঘরের ভিতর থেকে এক সদ্য জন্মানো শিশুর কান্নার আওয়াজ। তার দুই চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পাল্টে গেল মুহূর্তের মধ্যে। বৃদ্ধা দাই দৌড়ে ঘরের ভেতর ঢুকে এসে দেখল কমলিনী একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে। তবে এ মেয়ে যেন কোনো সাধারণ মেয়ে নয়, এ বুঝি সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবী। বাচ্চা মেয়েটার সারা অঙ্গ থেকে কেমন যেন সাদাটে আলোর ছটা বেরিয়ে আসছে। বৃদ্ধা দাই সেই ছোট্ট শিশু কন্যার নাড়ি কেটে কাপড়ে জড়িয়ে কোলে তুলে নিয়ে তাকে পরম স্নেহে আদর করে বলল, বাহ, কি চমৎকার, অপূর্ব সুন্দরী, মোহময়ী এই কন্যা। তুই বড় ভাগ্যবতী রে বউ। তাই জন্যই তো তোর কোল আলো করে ঈশ্বর এমন এক কন্যা সন্তান দিয়েছেন।
আমি আমার অতীত জীবনে এর আগে কখনো এরকম কোনো কন্যা সন্তান দেখিনি। তোর ওই মেয়ে মোটে সাধারণ কোনো মেয়ে নয়। বড় হলে এই মেয়েকে নিয়ে চর্চা হবে সমগ্র বঙ্গভূমি জুড়ে। আজ অমাবস্যার রাতেও চাঁদ উঠেছে, আকাশে চাঁদের রূপলি আলোয় ঝলমল করছে দিক বিদিক। তাই আমি এ কন্যার নাম রাখলাম চন্দ্রপ্রভা। মাধবদিহি গ্রামের পদ্মপুকুরের পাড়ে যে বিশাল বড় শিমুল গাছটা রয়েছে, তার তলায় এসে দাঁড়ালো ছোট্ট একটি বালিকা তথা চন্দ্রপ্রভা। চন্দ্রপ্রভার আজ 9 বছরের জন্মদিন। দেখতে দেখতেই মেয়েটার 9 বছর বয়স হয়ে গেল। চন্দ্রপ্রভাকে মাধবদিহি গ্রামের অধিকাংশ মানুষই ভীষণ ভালোবাসে। সে যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এতটুকু বয়সেই অনেক অনেক কাজে ভীষণ পারদর্শী হয়ে উঠেছে সে, যা তার সমসাময়িক কোনো বালিকার পক্ষে একেবারেই সম্ভব নয়। এছাড়াও চন্দ্রপ্রভা ভারী শান্ত আর মিষ্টি তার ব্যবহার। সে যেমন রূপবতী, আবার ঠিক তেমনি গুণবতী। তার মতো এত রূপসী মেয়ে এই তল্লাটে আর একটিও নেই। জন্মদিন উপলক্ষে চন্দ্রপ্রভাদের ঘরে আজ অনেক মানুষের ভিড়। সকাল থেকে দিনভর লেগে রয়েছে বহু মানুষের আনাগোনা। খুব ভোরে স্নান সেরে মহেশ্বরের পায়ে বেলপাতা আর আকন্দ ফুল নিবেদন করে মেয়েটা এসে দাঁড়ালো এই নির্জন পুকুর পাড়ে। তাদের গ্রামের পদ্মপুকুরের এই পাড় তার বরাবর ভীষণ প্রিয়। খুব মন খারাপ হলে অথবা যখন খুব মন ভালো হয়, তখন সে এখানেই এসে উপস্থিত হয়। মাথার উপরে থাকা বিশাল বড় শিমুল গাছ আর কৃষ্ণচূড়া গাছের লাল লাল ফুলগুলো আশীর্বাদের মতো ঝরে পড়ল মেয়েটার মাথায়। মেয়েটা পুকুর পাড়ে বসে পুকুরের শীতল জলে হাত ডুবিয়ে মাছেদের সঙ্গে খেলা করতেই যাচ্ছিল। ঠিক এমন সময় তার কানের কাছে মুখ এনে অদৃশ্যকে যেন ফিসফিস করে বলল, চন্দ্রপ্রভা, আমি হাওয়া। আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। কথাগুলো কানে আসতেই শিউরে উঠল চন্দ্রপ্রভা। পিছন ফিরে চারপাশের দিকে দৃষ্টি বুলিয়ে নিল সে। যত দূর চোখ যায় তত দূর পুরোপুরি জনমানবহীন। কেউ কোথাও নেই। তার বুকের ভেতরটা কেমন যেন লাফ দিয়ে উঠল। তাহলে কে বলল কথাগুলো? নাকি এ তার মনের ভুল? প্রশ্নখানা মনের মধ্যে আসতেই পুনরায় অদৃশ্য কোনো এক শক্তি বলে উঠল, না, এসব তোমার মনের ভুল নয়। আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। আমি হাওয়া, এই জগতের এক অন্যতম শুভ শক্তি। কথাখানা শেষ হতেই একটা দমকা ঝোড়ো বাতাস বয়ে গেল চন্দ্রপ্রভার গা ঘেঁষে। বিষয়টা মনে মনে গুছিয়ে নিচ্ছিল চন্দ্রপ্রভা। ঠিক এমন সময় জলের মধ্যে ডোবানো তার পায়ের তলায় কে যেন হাত বুলিয়ে সুরসুর দিয়ে বলল, আমি জল চন্দ্রপ্রভা। আজ থেকে আমিও তোমার বন্ধু হলাম। দূরের মাঠের খটখটে রোদ ধেয়ে এলো চন্দ্রপ্রভার দিকে। রোদ যেন খিলখিল করে হেসে বলল, আজ থেকে আমিও তোমার বন্ধু হলাম। গাছের পাতা দুলতে দুলতে বলে উঠল, আমরাও বন্ধু, আমরাও বন্ধু। পুকুর পাড়ে নরম কচি সবুজ ঘাস কথা কইল, আমরাও আমরাও। আকাশের কালো মেঘ বলল, চন্দ্রপ্রভা, আজ তুমি 9 বছরে পা দিয়েছ। আর এই শুভক্ষণে তোমার সাথে আমাদের সকলের পরিচয় হলো। আমরা সকলে তোমার বন্ধু হলাম। এরপর থেকে আমরা প্রত্যেকে তোমার সাথে কথোপকথন করতে পারবো। তুমি আমাদের সাথে কথা বলতে পারবে, আর আমরাও তোমার সাথে কথা বলতে পারবো। আমরা একে অপরের ভাষা বুঝতে পারবো। মাথার চুল খামচে ধরে পুকুর পাড়ের মধ্যেই চুপচাপ বসে রইল চন্দ্রপ্রভা। যা সমস্ত কিছু ঘটছে তার মাথা মুন্ডু কিছুই তার বোধগম্য হলো না। এসব কি সত্যিই বাস্তবে ঘটছে,
নাকি সবই তার মনের ভুল? সে পাগল হয়ে যাচ্ছে না তো? রোদ, জল, হাওয়া, মেঘ, গাছ, ঘাস এসব কি মানুষের সঙ্গে কথা বলতে পারে? একটি সাধারণ মেয়ে কি কখনো তাদের সাথে বাক্য বিনিময় করতে পারে? এও কি বাস্তবে সম্ভব? আমাদের এই জগতে অসম্ভব বলে কোনো কিছুই হয় না চন্দ্রপ্রভা। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি সাধারণের ভিড়ে মিশে থাকা এক অসাধারণ না। তুমি নিজেও জানো না যে তুমি ঠিক কতটা শুভ শক্তি সম্পন্ন। এই পৃথিবীতে তোমার আগমন ঘটেছে বিভিন্ন মানুষদের সহায়তা করার জন্য, তাদের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। আজ তোমার 9 বছর হলো, তাই আজ থেকে আমাদের সাথে তোমার সংযোগ স্থাপিত হলো। এই প্রকৃতির মধ্যে যা কিছু ঘটবে তার আগাম পূর্বাভাস তুমি পাবে, যা অন্য কোনো মানুষের পক্ষে জানা সম্ভব হবে না। তা জানতে পারবে কেবলমাত্র তুমি। চন্দ্রপ্রভার মুখে এক অনাবিল অকৃত্রিম আনন্দের উজ্জ্বল হাসি ফুটে উঠল। মেয়েটা খুশিতে হাততালি দিতে শুরু করলো। তবে যে ক্ষমতা সে পেয়েছে তা যেন কিছুতেই কোনো খারাপ কাজে না লাগে। এক্ষেত্রে তাকে বিশেষভাবে নজর রাখতে হবে। তার মূল উদ্দেশ্য হলো মানুষের বিপদের কথা আগে থেকে জেনে তাদের সতর্ক করে দেওয়া। এ কথা ওই ছোট্ট মেয়েটাও বুঝতে পারলো যে এই সমস্ত কথা অন্য কাউকে বলা যাবে না, কারণ তা না হলে তো সকলেই তাকে পাগল ভাবতে পারে। চন্দ্রপ্রভা উঠে দাঁড়িয়ে 2 বাহু 2 দিকে প্রসারিত করে উচ্চ কণ্ঠে বলল, বেশ, আজ থেকে আমিও তোমাদের বন্ধু হলাম। আজ থেকে আমি তোমাদের সাথে কথা বলবো, আর তোমরাও আমার সাথে কথা বলবে। আজ ছুটির দিনে বিকেলবেলায় আমি ঠাকুরমশাইয়ের বাড়িতে এসেছি। বেশ অনেকটাই সময় হলো, অথচ এখনো কিশোরী ঠাকুরমশাইয়ের গৃহে এসে উপস্থিত হয়নি। এই দেখে ঠাকুরমশাই কেমন যেন মুষড়ে পড়েছেন। আমি ঠাকুরমশাইকে কিছুটা সান্ত্বনা দেওয়ার মতো করে বললাম, ঠাকুরমশাই, আপনি কোনো চিন্তা করবেন না, কিশোরী এক্ষুনি কিছুটা সময়ের মধ্যেই চলে আসবে। আপনি পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারেন। এমনিতেই তার যা গল্প শোনার অভ্যাস, সে আজকের এমন ছুটির দিন কিছুতেই হাত ছাড়া হতে দেবে না। আমি তো তাকে সঙ্গে করে নিয়ে আসতাম, কিন্তু নেহাত আজ আমার হঠাৎ করে একখানি দরকারি কাজ পড়ে গেল, সেই কারণেই আগে ভাগে আমায় বেরিয়ে আসতে হয়েছে। আমি তো বুঝতে পারছি হে বিভূতি, কিন্তু আমার মনের মধ্যে যে একখানা ভয় কাজ করছে হে। ভয়? কেন ঠাকুরমশাই, কি ভয় কাজ করছে আপনার মধ্যে? আকাশের দিকে একটিবার তাকিয়ে দেখো, ইতিমধ্যেই গোটা আকাশ পুরোপুরি ছেয়ে গেছে জমাট কালো মেঘে। চারপাশ কালো হয়ে এসেছে, আর কিছুটা সময়ের মধ্যেই যে প্রবল ঝড় জল আরম্ভ হবে সে বিষয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নেই। এমন দুর্যোগের মধ্যে ছেলেটা একলা আসবে, তার উপর তো তুমি জানো ভালোভাবে তার শরীরে এতটুকু ধৈর্য নেই। কোথাও কোনো ছাউনির নিচে দাঁড়িয়ে কিছুটা সময় অপেক্ষা করবে সে তার ধাতে সইবে না। গল্প শোনার জন্য মরিয়া হয়ে ঝড় জল মাথায় করে দৌড়ে আসবে সে। এই কথা ভেবেই বুকটা বড় কাঁপছে গো। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমিও এবার তাকালাম আকাশের দিকে, আর সত্যি আমার বুকটাও কেমন কেমন যেন মোচড় দিয়ে উঠল এক অশনীয় আশঙ্কায়। এইমাত্র খানিকটা সময় আগেই আকাশ পুরোপুরি স্বচ্ছ ঝকঝকে মেঘমুক্ত ছিল, কিন্তু এখন হঠাৎ করেই কোথা থেকে এক রাশ মেঘ এসে গোটা আকাশ জুড়ে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করেছে। অল্প কিছুটা সময়ের মধ্যেই যে ভীষণ ঝড়জল আরম্ভ হবে সে কথা যে কেউ বলে দিতে পারে খুব সহজেই। আমি এবং ঠাকুরমশাই আমরা উভয় সদরের দরজার দিকে মুখাপেক্ষী হয়ে বসে রইলাম। ঠাকুরমশাই চিন্তিতভাবে আমার দিকে তাকিয়ে বললেন, বিভূতি, তুমি আজ সঙ্গে করে আমার জন্য 500 সিগারেটের প্যাকেট নিয়ে আসুন। হ্যাঁ ঠাকুরমশাই, এনেছি তো, কথায় কথায় দিতে একেবারে ভুলে গেছি। এই নিন। কই দাও দেখি। ঠাকুরমশাইয়ের দিকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিতেই তিনি তা নিয়ে সিগারেটের খাপ খুলে একটা সিগারেট বের করে তার ঠোঁটে 2 ফাঁকে গুঁজে
তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিলেন। এরকম ঘটনা খুব একটা ঘটে না সচরাচর। আজ ঠাকুরমশাই ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন বলেই হয়তো আমার কাছ থেকে এভাবে নিজে থেকে সিগারেট চেয়ে নিলেন। তা না হলে এরকমটা হতো না। দেখতে দেখতেই আরম্ভ হলো বৃষ্টিপাত। ঠিক যা আন্দাজ করেছিলাম তাই ঘটল মাত্র কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে। সেই বৃষ্টি আকার নিল মারাত্মক। ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধভাঙা মালায় ফেলে দিয়ে অপেক্ষা করতে লাগলেন কিশোরীর আসার জন্যে। আমি চুপচাপ নির্বাক শ্রোতার মতো বসে রইলাম তক্তপোষের ওপর। ঠিক এমন সময় বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে করাঘাতের খটখট শব্দ ভেসে এলো। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে দ্রুত বলে উঠলাম, ঠাকুরমশাই আপনি বসুন, নির্ঘাত কিশোরী এসেছে, আমি কি দরজাখানা খুলে দিচ্ছি। এই কথা বলে আমি তক্তপোষ থেকে নেমে এসে একখানা ছাতা নিয়ে দৌড়ে গেলাম সদরের দিকে। সদরের দরজা খুলে দিতেই দেখলাম কিশোরী পুরোপুরি চুপচুপে ভিজে অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে বিস্ফারিত নয়নে। আমি তার মনের ভাব বুঝতে পারলাম। সে ভেতরে ঢুকে আসতে আমি পুনরায় সদরের দরজার আগল তুলে দিয়ে পা বাড়ালাম দাওয়ার দিকে। এসো কিশোরী, এসো এসো। আমাদের মধ্যে এতক্ষণ ধরে তোমার কথাই হচ্ছিল। এ কি, তুমি যে একেবারে ভিজে গিয়েছো। এসো এসো, তাড়াতাড়ি উঠে এসো। আমি তোমাকে একটা শুকনো গামছার পরিষ্কার ধুতি দিচ্ছি। তুমি এই ভিজে পোশাক পরিবর্তন করো অবিলম্বে, তাহলে ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। আসার সময় একখানা ছাতা নিয়ে বের হওনি কেন? তাহলে তো আর এরকম ভাবে ভিজতে হতো না। তা কি করে জানবো বলুন তো ঠাকুরমশাই যে হঠাৎ করে আকাশময় এরকম মেঘ এসে বৃষ্টি শুরু হবে? আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন আকাশে এতটুকু মেঘের চিহ্ন মাত্র ছিল না। আকাশ ছিল পুরোপুরি মেঘমুক্ত, সুন্দর ঝলমলে প্রকৃতি। কিন্তু হঠাৎ করে যে প্রকৃতির এমন ধারা খামখেয়ালিপনার শিকার হতে হবে তা কি আর আগে থেকে জানতাম? হ্যাঁ, সে কথা অবশ্য সঠিক। সত্যি এমন রৌদ্র ঝলমলে পরিবেশের যে কেন হঠাৎ করে এমন আমূল পরিবর্তন ঘটে তা সত্যি আন্দাজ করার একেবারে বাইরে। এই নাও, এই শুকনো গামছা দিয়ে ভালো করে ভিজে হাত পা মোছো, তারপরে ধুতিখানি পরে নাও দেখি। কিন্তু ঠাকুরমশাই। কোনো কিন্তু নয়, আমি তোমার কোনো আপত্তি শুনবো না। আগে এই ভিজে বস্ত্র পরিত্যাগ করো। ঠাকুরমশাইয়ের দেওয়া শুকনো গামছা দিয়ে ভালোভাবে হাত পা মুখ মাথা মুছে কিশোরী শুকনো ধুতি পরে এসে বসলো তক্তপোষে আমার পাশে। কিন্তু সে আশাইস্তক আমার সাথে একটিও কথা বলেনি। আমি বুঝতে পারলাম যে আমার প্রতি ভয়ানক রকমের অভিমান হয়েছে। আমি তার ডান হাত জড়িয়ে ধরে বললাম, কি হলো ভাইয়া, তুমি কি আমার উপর রাগ করেছো নাকি? তা রাগ করবো না, রাগ করাটাই তো স্বাভাবিক। তুমি জানো আমি তোমার বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি তোমার ঘরের দরজা তালা বন্ধ। তারপরেই তো আবার ঘুরে এতটা আসতে হলো বলে এরকম বৃষ্টির মধ্যে ভিজে গেলাম। আরে ভাই তুমি রাগ করো না দয়া করে, আসলে আমার আজ একটা কাজ পড়ে গিয়েছিল হঠাৎ করে, তাই আগে ভাগে বেরিয়ে আসতে হলো। আবার এতটা ফেরত যাব সেই জন্যই সোজা ঠাকুরমশাইয়ের বাড়ি চলে এসেছিলাম। আরে হয়েছে, রাগ অভিমানের পর্ব এবার মেটাও তো দেখি। আর নিজেদের মধ্যে কোনো রাগারাগি নয়। তোমরা বসো, আমি বরং একটিবার চারিকে চা করতে বলি। এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা দিনে একটু গরম চা না হলে কি আর চলে? এই কথা বলে ঠাকুরমশাই এবার রান্নাঘরের দিকে মুখ বাড়িয়ে তার কন্যা চারির উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, চারি মা, আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা চা করে আনতো, আর সাথে কিছুটা মুড়ি মাখাও আনিস। বুঝলে হে কিশোরী, তুমি আজ যে কথা বললে সে কথার পরিপ্রেক্ষিতেই বলছি। এই আবহাওয়ার পরিবর্তন, প্রকৃতির খামখেয়ালিপনা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কিছু কিন্তু কোনো কোনো মানুষ আগে থেকেই জানতে পেরে যায় তাদের বিশেষ ক্ষমতার মাধ্যমে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমরা দুজনেই ভীষণ অবাক হয়ে গেলাম। কিশোরী বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি কি কথা বলছেন ঠাকুরমশাই? সত্যিই বাস্তবে আবার এরকম ঘটনা ঘটে নাকি? কোনো মানুষ কিভাবে প্রকৃতির সমস্ত কিছু আগে থেকে জানতে পেরে যাবে? আরে অবশ্যই ঘটে, তবে হ্যাঁ, এই ক্ষমতা লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবলমাত্র একজনেরই থাকে। ঠাকুরমশাই, আপনি আপনার অতীত জীবনে কখনো এরকম কোনো মানবের সাথে পরিচিত হয়েছিলেন যার
এরূপ আশ্চর্য ক্ষমতা ছিল? হ্যাঁ, পরিচিত হয়েছিলাম, তবে সে কোনো মানব ছিল না, ছিল এক মানবী। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমাদের দুজনেরই চোখ উজ্জ্বল হয়ে উঠল, কারণ আমরা ততক্ষণে একটা গল্পের সন্ধান পেয়েছি। ইতিমধ্যে ঠাকুরমশাইয়ের কন্যা চারি আমাদের জন্য নিয়ে এলো 3 পেয়ালা গরম চা এবং একটি বড় পাত্র করে বেশ অনেকটা মুড়ি মাখা, সাথে সরু সরু করে কাটা শশা, জলে ভেজানো অঙ্কুরিত ছোলা, কিছুটা লবণ আর কয়েকটা কাঁচা মরিচ। চারি সমস্ত কিছু তক্তপোষের উপর নামিয়ে রেখে পুনরায় চলে গেল রান্নাঘরের দিকে, তার ফেলে আসা বাদবাকি সকল কাজ সারতে। কিশোরী চায়ের পেয়ালায় স্বল্প চুমুক বসিয়ে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে এক হাতের তালুর উপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে বলল, কোনো মানুষ কিভাবে প্রকৃতির সমস্ত কিছু আগে থেকে জানতে পেরে যাবে? আজ তাহলে ঠাকুরমশাই, আপনি বরং আমাদের সেই আশ্চর্য ক্ষমতা সম্পন্ন নারীর কথা বলুন। আমরা তার কাহিনী শোনার জন্য বড়ই উদ্গ্রীব হয়ে পড়েছি। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই পুনরায় আরেকটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে আরম্ভ করলেন, আর মনে মনে গুছিয়ে নিলেন সেই কাহিনীর সবটা। তারপর তার সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হলে তিনি বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। সেইবার আমি হাঁটতে হাঁটতে কি উপস্থিত হলাম একটি পল্লী গ্রামে। তখনও সেই গ্রামের নাম আমি জানি না। তোমরা তো জানোই যে বিভিন্ন অচেনা অজানা প্রান্তে ঘুরে বেড়ানোই ছিল আমার কাজ। আমি একখানা ফাঁকা মাঠের মধ্যে একটা গাছতলায় বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। বেলা তখন বেশ অনেকখানি হয়েছে। চারিদিকে শুধু ধুধু ফাঁকা মাঠ আর কাঠফাটা খাঁ খাঁ রোদ। যেদিকেই তাকাই না কেন মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। সেই বিশাল বড় বট গাছে শীতল ছায়ায় একটু আরাম করে বসলাম। ঠান্ডা মিষ্টি ফুরফুরে হাওয়ায় আমাদের শরীরের মধ্যে সমস্ত ক্লান্তি, অবসন্ন ভাব সব কিছু যেন মুছিয়ে দিতে আরম্ভ করলো। সেখানে অনেকটা সময় বসেছিলাম আর নিজের মনেই একটা শ্যামা সঙ্গীত গাইছিলাম। ঠিক এমন সময় দেখলাম সরু পথ ধরে এগিয়ে আসছে একজন মহিলা। মাথায় তার একখানা ঝুড়ি আর হাতে কাস্তে। সেই মহিলার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে আসছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তাদের কথোপকথন এবার আমার কানে এলো। কাকি, তুমি মুনিয়ার জন্য ঘাস কাটতে যাচ্ছ? হরে মা, শুধু কি মুনিয়া, বাড়ির গরুটাও আজ 2 দিন হইল কি ছুটি মুখে তোলেনে। সে কারণেই একটু নরম কচি ঘাসের খুব দরকার। আজ 2 দিন শরীরটা অসুস্থ ছিল বলে আর মাঠে ঘাস কাটতে আসতে পারিনি। গরু ছাগলগুলোর ভারী অসুবিধা হয়েছে তাতে। তাই জন্যই তো শরীরটা আজ একটু ভালো হতে বেরিয়ে পড়েছি ঘাস কাটতে। কাকি, তোমার কি হয়েছিল? জ্বর হয়েছিল রে মা। 2 দিন জ্বরে বিষ না সেরিয়ে উঠতে পারিনি। আমি বুঝতে পারলাম ওই গ্রাম্য মহিলা সামনের পুকুর পাড়ের দিকে যাচ্ছে তার বাড়িতে থাকা কিছু গবাদি পশুর জন্য ঘাস কাটতে। আর এই ছোট্ট বাচ্চা মেয়েটিও গল্প করতে করতে তার সাথে এগিয়ে চলেছে সেদিকে। তাই এরকম দৃশ্য গ্রামগঞ্জে সচরাচর বরাবরই চোখে পড়ে। এতে তো বিন্দুমাত্র আশ্চর্য হওয়ার কিছু ছিল না। কিন্তু এর পর যে ঘটনা ঘটল তাতে সত্যি আমি আশ্চর্য হতে এক প্রকার বাধ্য হলাম। কিশোরী জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই, এরপর কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি আশ্চর্য হলেন? এরপর আমি দেখলাম সেই ছোট্ট বালিকা মেয়েটি চলতে চলতে কেমন যেন থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখের মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তের মধ্যে। তার সাথে থাকা সেই গ্রাম্য মহিলা বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে বলল, কি হলো রে চন্দ্র, এরকম ভাবে দাঁড়িয়ে পড়লি কেন? চল। সেই মহিলার বলা একটা কথাও যেন কানে গিয়ে পৌঁছলো না ওই বাচ্চা মেয়েটার। সে জড় বস্তুর ন্যায় থমথমে দৃষ্টিতে অপলক ভাবে সেই পুকুর পাড়ের বিরাট বট গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কেবল। কয়েক মুহূর্ত পর সে ভয়ার্ত কণ্ঠে বলল, ওখানে
ওখানে যেও না কাকি, ওখানে যে বড় বিপদ ঘটতে চলেছে। ওখানে গেলে তুমি আর প্রাণ নিয়ে বেঁচে ফিরে আসতে পারবে না কাকি। ছোট্ট সে মেয়েটির বলা এই কথা শুনে গ্রামের ওই মহিলা কেমন যেন অবাক হলো, তেমনি আমিও অবাক হলাম। সেই মহিলা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে কিছুটা হেসে বলল, এসব তুই কি বলছিস রে? ওখানে গেলে আমার আবার কি বিপদ ঘটবে? অত কথা জানি না, কি করবে শুধু এটুকু বলতে পারি যে ওখানে গেলে তোমার বিপদ ঘটতে পারে। শুধু শুধু বিপদ ঘটবে না, সর্বনাশ নেমে আসতে পারে ওখানে গেলে কাকি। আরে দূর, পাগলি মেয়ে কোথাকার, এসব কি উল্টা পাল্টা বলছিস? উল্টো পাল্টা নয় গো কাকি, উল্টো পাল্টা নয়। আর মাত্র কিছুক্ষণ পরে ওই স্থানে ভয়ানক রকমের বজ্রপাত ঘটতে চলেছে। বজ্রপাত ঘটবে? এত খটখটে রোদের মধ্যে বাজ পড়বে? সত্যি তোর কথা শুনি হাসবো না কাঁদবো তাই ভেবে পাচ্ছি না। আকাশের দিকে তাকে দেখ, অতটুকু মেঘের চিহ্ন মাত্র নেই কোথাও। আর তুই বলছিস এরকম রোদের মধ্যে নাকি বজ্রপাত হবে? সত্যি তা হ্যাঁ রে, যদি বা বজ্রপাত হয় সে কথা তুই আগে থেকে জানলি কিভাবে? মায়ের কাছে ইদানিং নিশ্চয়ই খুব রূপকথার গল্প শুনতে আরম্ভ করেছিস। আচ্ছা বেশ, তুই এখানেই দাঁড়া ওই গাছের শীতল ছায়ায়। আমি বরং এক ঝুড়ি ঘাস কেটে নিয়ে আসছি, তারপর আবার একসাথে ফিরে যাব। না 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 কাকি, আমি তুমি কিছুতেই ওখানে যেতে দেবো না। তুমি তুমি আমার কথা শুনে কিছুটা অপেক্ষা করেই যাও না, তাতে তো তোমার কোনো ক্ষতি হবে না। বলো। আহ, তুই কেন বুঝতে পারছিস না চন্দ্র? আমার বাড়িতে মেলা কাজ রয়েছে, তাড়াতাড়ি ঘাস কেটে আমায় ঘরে ফিরতে হবে। এখন এখানে দাঁড়িয়ে থাকলে কিছুতেই চলবে না, আমাকে যে যেতেই হবে। তুই আমার হাত ছাড়, তার বলছি। এইভাবে সেই বালিকা ও গ্রাম্য বউটির মধ্যে নানান রকমের কথাবার্তা চলতেই থাকলো। কিন্তু আমিও ভীষণ অবাক হয়ে গেলাম সেই ছোট্ট বালিকার অমন ধারা আশ্চর্যকর কথা শুনে। আকাশের দিকে তাকিয়ে মেঘের কিংবা বজ্রপাতের কোনরূপ সম্ভাবনা আমি কিন্তু উপলব্ধি করতে পারলাম না। বাচ্চা মেয়েটির হাত সরিয়ে সেই মহিলা এবার হন্তদন্ত হয়ে ওই পুকুরের পাড়ের দিকেই এগোতে যাবে, এমন সময় সেখানে উপস্থিত আমাদের তিনজনের চোখ যেন অন্ধ হয়ে গেল তীব্র উজ্জ্বল সাদাটে আলোর ছটায়। আর তারপরে একটা বিকট শব্দ হলো। সেই গ্রাম্য মহিলা নিজের দুই কান চেপে প্রাণ বোন আর্তনাদ করে পড়ে গেল মাটিতে। আমার বুকটাও ধড়াস করে লাফিয়ে উঠল। এরপর চোখের পাতা খুলতেই যা দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম সত্যি বজ্রপাত ঘটেছে। বিনা মেঘে বজ্রপাত বলতে ঠিক যা বোঝায় এ হলো তাই। আকাশে মেঘ না থাকলেও আশ্চর্যজনক ভাবে ওই পুকুরের ধারে বাজ পড়েছে। পুকুরের পাড়ে থাকা পাশাপাশি তিনটি বড় বড় গাছ বর্তমানে দাউ দাউ করে চলছে। পুকুর পাড়ে নরম কচি সবুজ ঘাসগুলো শুকিয়ে পুড়ে গিয়ে কালচে বর্ণ নিয়েছে। পুকুরে জলে কিছু সংখ্যক মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে। ভগবান, এই মেয়ে আসলে কে? আমি যা উপলব্ধি করতে পারিনি সে কথা এ আগে থেকে জানলো কিভাবে? সেই গ্রাম্য মহিলা পাগলের মতো কাঁদতে কাঁদতে সেই বালিকাকে জড়িয়ে অসংখ্য অগণিত বার চুম্বন করে কৃতজ্ঞতা স্বরে বলল, মারে, আজ তুই ছিলিস বলেই এই যাত্রায় আমি প্রাণে বেঁচে গেলাম। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে কথা আমি নিজেও জানি না। কিন্তু তুই কি করে জানলি রে মা ওখানে বাজ পড়তে চলেছে? আমি জানলাম কারণ প্রকৃতি আমার সাথে কথা বলে। আমি সব কিছু আগে থেকেই জানতে পেরে যাই,
তার জন্যই তো তোমায় সাবধান করলাম, কিন্তু তুমি তো কিছুতেই বিশ্বাস করতে চাইছিলে না, তাই বাধ্য হলাম তোমার হাত ধরে আটকাতে। আমি এবার সেই বালিকাকে হাতের ইশারা করে আমার কাছে ডাকলাম। আমার ইশারায় সেই বালিকা ধীর পায়ে এগিয়ে এলো আমার দিকে। আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম তাকে, এবং তাকে দেখে পরিষ্কার বুঝতে পারলাম যে সে মোটে কোনো সাধারণ মানবী নয়। সে আসলে এক দৈব শক্তির অংশ বিশেষ। আমার চোখে ধরা পড়ল তার সর্ব অঙ্গ হতে বিচ্ছুরিত এক অদ্ভুত জ্যোতিরশ্মি। আমি সেই বালিকার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, কে মা তুমি? কি তোমার নাম? কোথায় বাড়ি? আমার নাম চন্দ্রপ্রভা। আমি এই ময়নাপুর গ্রামের মেয়ে। কিন্তু আপনি কে? আপনাকে তো এখানে এর আগে কখনো দেখিনি। আমার নাম তারারাজ চক্রবর্তী। আমি একজন ভবঘুরে গোছের মানুষ বলতে পারো। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। আর কিছুক্ষণ আগেই তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি একটু বিশ্রামের জন্য। এই আশ্রয় নিয়েছিলাম এই গাছতলায়। তারপর তোমাদের এই দুজনের কথোপকথন আর তারপর পরবর্তী ঘটনার সাক্ষী হই। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা একটু খোলসা করে বলো তো, তুমি বজ্রপাতের বিষয়ে আগে থেকে কি করে জানলে? মানে আমি বলতে চাইছি যে ওইখানে যে এই সময় বজ্রপাত ঘটবে এ বিষয়ে তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? প্রকৃতির হাল চাল, প্রকৃতির মতিগতি সম্পর্কে আমি সব কিছু জানতে পারি গো আগে থেকেই। কোথায় কখন কি ঘটতে চলেছে তা প্রকৃতি আমাকে নিজে থেকেই বলে দেয়। সেই জন্যই তো আমি আগে থেকে সতর্ক হয়ে যাই এবং মানুষজনকেও সতর্ক করে দিই। সত্যি কথা বলতে কি, আমি চন্দ্রপ্রভার এই কথা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। আবার পর মুহূর্তে এটাও ভেবে দেখলাম যে এই জগতে অসম্ভব বলে আসলে কোনো জিনিসই হয় না। ঈশ্বরই হয়তো তাকে এরকম এক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন মানুষের মঙ্গলের স্বার্থে। সত্যি তো, আর চোখের সামনে প্রমাণ পেলাম। যদি মেয়েটা না থাকতো তাহলে ওই মহিলা এতক্ষণে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত বজ্রাঘাতে। আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করছি চন্দ্রপ্রভা। তুমি অনেক বড় হও, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এবং তুমি যেন সর্বদা সব সময় এভাবেই তোমার বিশেষ গুণকে কাজে লাগিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করতে পারো, এই কামনাই করি। সেই বালিকা এবার নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে ফিরে গেল। এরপর আমি ওই গ্রাম অর্থাৎ মাধবডিহিতে বেশ কয়েকদিন থেকেছিলাম। সত্যি কথা বলতে কি, সেই মেয়েটিকে আমার ভারী পছন্দ হয়েছিল। তার সম্পর্কে অনেক খোঁজ খবর নিলাম, তার সম্বন্ধে জানলাম অনেক কথা। গোটা গ্রামের মানুষ চন্দ্রপ্রভার নামে প্রশংসার বন্যা বইয়ে দিল। বুঝতে পারলাম গোটা গ্রামের মানুষের চোখের মনি এই চন্দ্রপ্রভা। সত্যি মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা বিপদ তারিণী হয়ে দাপিয়ে বেড়াচ্ছে গোটা গ্রাম জুড়ে। সত্যি সে আক্ষরিক অর্থে বিপদ তারিণী বটে। সে জীবিত থাকতে যেন কোনো মানুষের সামান্যতম ক্ষতি হওয়ার উপায় নেই। সে যেখানে থাকে, যখন থাকে, সেই জায়গায় পুরোপুরি আলো করে থাকে। 3 দিনের দিন ঘটলো আরো এক ঘটনা। একটানা এতটা সময় ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা চুপ হতেই কিশোরী জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই, 3 দিনের দিন আবার কি ঘটলো? সেই দিন দুপুরের পর থেকে চন্দ্রপ্রভা গাঁয়ের প্রতিটা মানুষের উদ্দেশ্যে ব্যাকুল ভাবে বলল, আজ সন্ধ্যের সময় তোমরা কেউ বাড়ির মধ্যে থাকবে না। সকলে বাড়ি থেকে যে যার পরিবারের মানুষদের নিয়ে বাইরে বেরিয়ে বিশাল বড় খোলা মাঠে এসে উপস্থিত হবে। চন্দ্রপ্রভার এই কথা শুনে উপস্থিত জনগণের মধ্যে একটা মৃদু গুঞ্জনের সৃষ্টি হলো। সকলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়লো তার এরকম নির্দেশ দেওয়ার পিছনে কারণ জানতে। মানুষের অধিক কৌতূহল আর উত্তেজনা দমন করতে তাকে বলতেই হলো প্রকৃত কারণখানা। আজ সন্ধ্যের সময় আমাদের এই সমগ্র তল্লাটে এক ভয়ঙ্কর রকমের ভূমিকম্প আসতে চলেছে, যে সেই কারণেই সকলকে আগে থেকে সতর্ক করে দিলাম।
কেউ সেই সময় বাড়ির মধ্যে থেকো না গো, সকলে বাইরের এই খোলা মাঠের মধ্যে উপস্থিত হয়েও, কেমন? এতে অন্তত নিজেদের জীবনটুকু সুরক্ষিত থাকবে তোমাদের। ঠাকুরমশাই, চন্দ্রপ্রভার বলা কথা কি বাস্তবে ফলে গেল? হ্যাঁ, সেই দিন বিকেলের পর থেকে শুরু হলো মারাত্মক রকমের ভূমিকম্প। ওই রকম ভূমিকম্প খুব একটা সচরাচর দেখা যায় না। চন্দ্রপ্রভার সতর্ক বার্তা মতো মাধবদিঘি গ্রামের সকল মানুষ যে যার বাড়ি থেকে বেরিয়ে কাজকর্ম ফেলে ফাঁকা মাঠের মধ্যে উপস্থিত হয়েছিল। এতে তাদের ঘর বাড়ির অনেক ক্ষতি হলেও কারো প্রাণ হারাতে হলো না। সকলে মিলে ছোট্ট মেয়েটার নামে জয়ধ্বনি দিল। আমি দুহাত ঊর্ধ্বপানে তুলে পরমেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালাম। সত্যি এরকম একখানি ক্ষমতা সম্পন্ন মেয়েকে তিনি এই জগৎ সংসারে পাঠিয়ে অনেক মানুষের উপকার করেছেন। এরপর আর কি, আমি সেখানে আরো কয়েকটা দিন থেকে চন্দ্রপ্রভাকে ভীষণ আদর করে বেরিয়ে এসেছিলাম ওই গ্রাম ছেড়ে। একটানা এক জায়গায় আমার যে থাকতে ভালো লাগে না দীর্ঘদিন, কারণ মায়ায় গভীরভাবে একবার জড়িয়ে পড়লে যে মায়া কাটানো বড় কষ্টের। তাই আমি নিজেকে সেই কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্যই চন্দ্রপ্রভাত থেকে দূর হলাম। ঠাকুরমশাই এবার তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়ালেন। আমরা বুঝলাম তার একটু বিরতি নেওয়ার সময় হয়েছে। তিনি আমাদের ইশারে একটিবার ঘরের ভেতর যাচ্ছেন গড়গড়া সাজাতে এই কথা বুঝিয়ে পা বাড়লেন কক্ষের দিকে। ঠাকুরমশাইয়ের গল্প চলাকালীন এরকম বিরতি কিশোরীর একেবারেই অপছন্দের একটি বিষয়। সে মুখ বেজার করে আমার দিকে তাকিয়ে বলল, এই হলো ঠাকুরমশাইয়ের এক বড় সমস্যা। গল্প চলাকালীন গল্পের মাঝে এরকম বিরতি আমার একেবারেই অপছন্দের একটি বিষয়। এতে গল্প শোনার আমেজটাই নষ্ট হয়ে যায়। আমি কিশোরীর মেজাজ খানিকটা ঠিক করার জন্য বললাম, আহা ভাই, তুমি এরকম মুষড়ে পড়ছো কেন? আর জানোই তো গল্প চলাকালীন ঠাকুরমশাইয়ের একটু গড়গড়ায় টান দিতে হয়, তা না হলে তারা একেবারেই চলে না। এ হলো তার স্বভাব, কিন্তু এতে আর কি করা যাবে বলো? নেশা এমনই এক জিনিস। তুমিই বলো, ঠাকুরমশাই যদি গড়গড়া সাজতে না গিয়ে একভাবে বসে আমাদের গল্প শোনাতেন, তাহলে কি আর তিনি সঠিকভাবে গল্প বলতে পারতেন? কিন্তু গল্প পাঠের প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে পারতেন না, আর সেই কাহিনী শুনতে আমাদের অতটা ভালোও লাগতো না। তার থেকে বরং এই ভালো হয়েছে, ঠাকুরমশাই এই সময় গড়গড়া সাজতে ব্যস্ত থাকুন, আর আমরা বরং এই সুযোগে একটু ধূমপান করি। না, দোকানে সিগারেট ধরাও তো দেখি। হ্যাঁ, বেশ আমেজ করে সিগারেট খাওয়া যাক। এই নাও। কিশোরী একটা সিগারেট নিজে নিয়ে একটা বাড়িয়ে দিল আমার দিকে। সিগারেটে আগুন ধরিয়ে লম্বা টান দিলাম আমরা। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের জমা জলে। ঠাকুরমশাই ঘরের ভেতর থেকে গড়গড়া হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। তারপর তিনি বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে লম্বা টান দিলেন। কিশোরী তার উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, এরপর কি আপনার সাথে কখনো দেখা হয়েছিল চন্দ্রপ্রভার? না, ভাগ্য আমায় আর কোনোদিন সেই সুযোগ দেয়নি। তবে চন্দ্রপ্রভার অন্তিম পরিণতি কি হয়েছিল তা আমি জানতে পেরেছিলাম। কথাগুলো বলার সময় ঠাকুরমশাইয়ের বুকের মধ্যে থেকে কেমন যেন একটা দীর্ঘশ্বাস উঠে এলো। তার বলা কথার সুরে মিশেছিল যেন নিদারুণ কোনো এক যন্ত্রণা। কিশোরী পুনরায় প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, চন্দ্রপ্রভার অন্তিম পরিণতি কি হয়েছিল? এবার তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা ঘটেছিল চন্দ্রপ্রভার সাথে আমার দেখা হওয়ার প্রায় বছর 10 পর। তোমরা তো জানোই আমি বরাবরই একটু ভবঘুরে প্রকৃতির মানুষ। অতীতের বিভিন্ন সময় আমি ঘুরে বেরিয়েছি বিভিন্ন জায়গায়। নানা অচেনা জায়গায় ঘুরে বেড়াতে আমার বরাবরই ভীষণ ভালো লাগতো। ঘরের ওই 4 দেওয়ালে বদ্ধ জীবনে সময় কাটাতে আমার যেন দম বন্ধ হয়ে আসতো। তাই জন্যই তো পরমেশ্বরের উপর ভরসা রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমি কাটিয়ে দিয়েছি ওইভাবেই। সেইবার আমি একটানা বেশ অনেক দিন বাইরে থেকে ঘুরে পুনরায় ফিরে এসেছিলাম গৃহে। কারণ আমার গুরুদেব আমায় বলেছিলেন সংসারে থেকেই আমাকে সাধনা জীবন সম্পন্ন করতে হবে। সেই দায়িত্ব কর্তব্য পালন করে গিয়েছি চিরকাল। তা সেবার আমি ঘরে এসেছি। হঠাৎ একদিন দুপুরবেলায় একজন বয়স্ক ভদ্রলোক এবং তার সঙ্গে এক তরুণ যুবক এসে উপস্থিত হলো আমাদের সদর দরজার সামনে। আগে এটাই কি তারানাথ চক্রবর্তী মশাইয়ের গৃহ? আমি সদরের দিকে এগিয়ে 2 হাত জড়ো করে সৌজন্যমূলক একটু হাসি এসে বললাম,
হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। তবে তো আপনাদের ঠিক চিনলাম না। আপনি আমাদের চিনতে পারবেন না, কারণ আমরা এর আগে এখানে কখনো আসিনি। যদি দয়া করে একটিবার চক্রবর্তী মশাইকে ডেকে দেন তাহলে বড় উপকৃত হই। হ্যাঁ, আগে আমি তারানাথ চক্রবর্তী। আপনারা দয়া করে ভিতরে ঢুকে আসুন, তারপর না হয় সব কথা শুনবো। সে কি, আপনি তারানাথ চক্রবর্তী মশাই? ছি ছি ছি, আর দয়া করে কিছু মনে করবেন না। আসলে এর পূর্বে আপনার সাথে আমাদের কখনো সাক্ষাৎ হয়নি তো, সে কারণেই আমরা আপনাকে চিনতে পারিনি। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি চক্রবর্তী মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে একটিবার আমাদের সমস্ত কথা শুনতেন তাহলে বড় উপকৃত হতাম। লোক মুখে শুনেছি আপনি নাকি কারো বিপদের কথা শুনে সাহায্য না করে তাকে ফিরিয়ে দেন না, আর সেই ভরসাতেই আপনার কাছে ছুটে এসেছি বহু দূর থেকে। শুনবো শুনবো, আপনাদের সব কথা শুনবো। তবে তার আগে আপনারা দয়া করে ঘরের ভেতর ঢুকে আসুন। আপনাদের দেখে যথেষ্ট তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে। শীতল ছায়ায় বসে খানিকটা জিরিয়ে একটু জল বাতাসা মুখে দিন, তারপর না হয় সবকিছু বলবেন। আমি মন দিয়ে শুনবো। তবে তাই হোক। আমার সাথে এবার তারা দুজনে ঢুকে এলেন ঘরের ভিতরে। তাওয়ার উপর চাটাই বিছিয়ে দিলাম আমি। তারপরে ঘরের অন্দর থেকে এক ঘটি ঠান্ডা জল আর কিছুটা বাতাসা এনে দিলাম। কয়েকটা বাতাসা মুখে ভরে তা চিবিয়ে ঠান্ডা জল ঢক ঢক করে পান করলেন তারা। তারপর সেই প্রবীণ মানুষটি নিজের দুই হাত জড়ো করে বিনয়ের সুরে বললেন, নমস্কার চক্রবর্তী মশাই, আমার নাম ব্রজভূষণ ভট্টাচার্য, আর এই হলো আমার জ্যেষ্ঠ পুত্র নরহরি ভট্টাচার্য। আমাদের বাড়ি এখান থেকে বহু দূরে, সেই মধুপুর গ্রামে। মধুপুর? মধুপুর? হ্যাঁ, মধুপুর নামটা কেমন যেন শোনা শোনা লাগছে বলে মনে হচ্ছে। মধুপুর, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, মধুপুর বলতে কি মাধবডিহির কাছে সেই যে মধুপুর গ্রাম রয়েছে, আপনি কি সেই গ্রামের কথাই বলছেন? হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনি একেবারে যথার্থ বলেছেন। মাধবদিহি গ্রামে কি আপনি এর আগে কখনো গিয়েছিলেন? হ্যাঁ ভট্টাচার্য মশাই, আজ থেকে প্রায় বছর 10 আগে আমি একবার মাধবডিহি গ্রামে গিয়েছিলাম এবং সেখানে কয়েকটা দিন ছিলামও বটে। মাধবডিহি গ্রামের কথা উঠতেই আমার মনে পড়ে গেল সেখানে গিয়ে প্রত্যক্ষ করা সেই অপরিসীম দৈব ক্ষমতা সম্পন্ন বালিকা তথা চন্দ্রপ্রভার কথা। মেয়েটার মুখখানা আমার চোখের সামনে যেন জল জল করে উঠল। না জানি এত বছর পরে সে ঠিক কিরকম দেখতে হয়েছে, তার ক্ষমতা আরো কত বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত কথা ভাবতেই মশগুল হয়ে পড়লাম। তবে ভট্টাচার্য মশাইকে আর সে কন্যার বিষয়ে কোনো কিছুই বললাম না। তিনি নিজে থেকেই আবার নিজের সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। আজ থেকে কয়েক মাস আগে আমি আমার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ দিই, কিন্তু আমার ভাগ্য ভীষণ খারাপ চক্রবর্তী মশাই। আমার সেই লক্ষ্মী মন্ত্র বৌমা এক দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে অকালে প্রাণ হারায়। আমার পুত্র তাকে সামান্য কিছু দিনের মধ্যেই এত পরিমাণ ভালোবেসে ফেলেছিল যে স্ত্রী বিয়োগের শোকে তাপে মারাত্মক রকমের জর্জরিত হয়ে পড়ল সে। প্রথম দিকে নরহরির মানসিক অবস্থার এমন অবনতি ঘটল যে আপনাকে তা ভাষায় বলে সঠিকভাবে বোঝাতে পারবো না কিছুতেই। বহু কষ্টে আমরা তাকে সুস্থ করে তুলেছি, কিন্তু চক্রবর্তী মশাই আপনাকে কি বলবো, ইদানিংকালে আমাদের বাড়িতে এক অশরীরী আত্মার উপস্থিতি লক্ষ্য করেছে বেশ কিছু পরিবারের মানুষ। নরহরির মা অর্থাৎ আমার স্ত্রীর এক ভয়ানক ব্যাধি হয়েছে। তার মুখ দিয়ে ক্রমাগত রক্ত উঠছে, শুধুই কাঁচা কাঁচা রক্ত। আমার স্ত্রী সবুজমালা এখন শয্যাশায়ী। আমাদের পরিবার গণৎকারীর পরিবার। সমগ্র তল্লাটে আমাদের যথেষ্ট নামডাক আছে। 8 থেকে 80 সেখানকার প্রতিটা মানুষ আমাদের বাড়ির মানুষদের যথেষ্ট সম্মান করে, কিন্তু এই অপশক্তির বিনাশ ঘটানো আমাদের কর্ম নয়। তাই জন্যই তো আপনার সন্ধান পাওয়া মাত্রই আপনার ঠিকানা জেনে আপনার কাছে ছুটে এসেছি, এই মারণ সংকট থেকে উদ্ধার পাওয়ার আশায়। আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি কি ঠিক অনুমান করছেন যে আপনাদের বাড়িতে হঠাৎ করে যে অশরীরী বিদেহী আত্মার আগমন ঘটেছে আসলে কি?
সে কি আপনার পুত্রবধূর অতৃপ্ত আত্মা? আপনি বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, তাই একেবারে যথাযথ অনুমান করেছেন চক্রবর্তী মশাই। সত্যি কথা বলতে কি, আমি এবং আমার পুত্র এই একই আশঙ্কা করেছি। ওই যে কথায় বলে না, মৃত ব্যক্তির আত্মা নাকি তার ঘনিষ্ঠ অর্থাৎ কাছের মানুষদের ক্ষতি করার চেষ্টা করে সবার আগে, তাদেরকে নিজের দলে টেনে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। আমার মনে হয় এক্ষেত্রে ঠিক তাই হয়েছে। বুঝতেই তো পারছেন চক্রবর্তী মশাই, অল্প বয়সী এক যুবতী মেয়ে, যে কিনা সদ্য বিবাহ করে শ্বশুর বাড়িতে এসেছিল অনেক স্বপ্ন বুকের মধ্যে নিয়ে, কিন্তু তার সেই সমস্ত স্বপ্ন অধরাই থেকে গেছে, পূর্ণতা পায়নি কোনো কিছুই। আর হয়তো এই আক্ষেপ থেকেই তার আত্মা মুক্তি পায়নি, পুনরায় ফিরে এসেছে আমাদের বাড়িতে। আপনি দয়া করে ওই আত্মার কবল থেকে আমাদের রেহাই দিন চক্রবর্তী মশাই। আপনি বিনিময়ে যা দক্ষিণা চাইবেন আমি তা দিতে রাজি। আহা ভট্টাচার্য মশাই, কথাটা দক্ষিণার নয়। আমি আপনাদের বাড়ি গিয়ে আগে গোটা বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, তারপরেই আমি ওই আত্মার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারব এবং আপনাদের পরিবারের মানুষদের এহেন সংকট থেকে উদ্ধার করতে পারব। এই তো অতি উত্তম প্রস্তাব চক্রবর্তী মশাই। আপনি তবে আমাদের সাথেই চলুন আমাদের বাড়ি। বাইরে আমাদের নিজস্ব জুড়ি গাড়ি রাখা আছে, আমরা তাহলে বাহিরে গিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি প্রস্তুত হয়ে আসুন। কথাগুলো বলল ব্রজভূষণ ভট্টাচার্য মশাইয়ের ছেলে নরহরি ভট্টাচার্য। আমি উপর নিচে সামান্য মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালাম। তারা পিতা পুত্র বাড়ির বাইরের দিকে পা বাড়ালো আমার জন্য অপেক্ষা করতে। আমি মনে মনে ভাবলাম, এ বরং ভালোই হবে। মাধবডিহি গ্রামের এত কাছে যখন যাচ্ছি, তখন না হয় আসার পথে একটিবার চন্দ্রপ্রভার সাথে দেখা করেই আসবো। মেয়েটাকে দেখার জন্য মনের মধ্যে কেমন যেন একটা উচাটন সৃষ্টি হলো। সে যাই হোক, পরিবারের সকলকে বিদায় জানিয়ে আমি অত্যন্ত প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ঝোলার ভিতরে ভরে বাইরে বের হতেই যাব, হঠাৎ করে কোথা থেকে একটা বিড়াল এসে আমার রাস্তা কেটে দিল। মাথার উপরে বড় চালতা গাছটার মগ ডালে বসে থাকা একটা দাঁড় কাক কর্কশ শব্দে কা কা করে চিৎকার করতে আরম্ভ করলো। শুভ অশুভ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে, তারা খুব সহজেই বলে দিতে পারে যে কোথাও বের হওয়ার আগে এই সমস্ত লক্ষণ একেবারেই ভালো নয়। এর আগে সচরাচর কোনো কাজে বের হওয়ার সময় কখনো এরকম ভাবে বাধাপ্রাপ্ত হইনি, কিন্তু এইবার কেন এই রকমটা হলো সেটা বুঝতে পারলাম না। বাইরে আমার জন্য ভট্টাচার্য মশাই অপেক্ষা করছিলেন, তাই আর বেশি কাল বিলম্ব করা উচিত হবে না ভেবে আমি কপালে একবার হাত ঠেকিয়ে কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনে যাবতীয় দোলাচলকে অগ্রাহ্য করে বেরিয়ে এলাম বাইরে। তারপর তাদের সাথে উঠে বসলাম জুড়ি গাড়ি। আমরা উঠে বসতেই গাড়ির চালক গাড়ি চালাতে আরম্ভ করলো। দ্রুত বেগে ছুটে চললো গাড়ি। চক্রবর্তী মশাই, এবার আমাদের নামতে হবে ওই সামনে অট্টালিকা দেখছেন, ওটাই হলো আমাদের বাসভবন। ব্রজভূষণ ভট্টাচার্য মশাইয়ের কথা শুনে জুড়ি গাড়ির ছোট জানলা থেকে আমি তাকালাম সামনের দিকে। আর তাকাতেই দেখলাম আমাদের সামনে এক বিশাল বড় প্রাসাদ সমতুল্য বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সেই বৃহৎ বাসভবন দেখেই অনুমান করতে পারলাম তারা আসলে ঠিক কতটা ধনবান ব্যক্তি। তো মধুপুর গ্রামে পৌঁছতে পৌঁছতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পাতলা অন্ধকার ততক্ষণে গাঢ় হয়ে এসেছিল বলা চলে। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ভট্টাচার্য মশাইয়ের দেখানো পথ অনুসরণ করে আমি প্রবেশ করলাম সেই বিশাল বড় বাড়ির অন্দরমহলে। ব্রজভূষণ ভট্টাচার্য এবং তার পুত্র নরহরি বাড়ির সকলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলে। কল ঘরে গিয়ে হাত পা ধুয়ে মুখে চোখে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বৈঠকখানায় এসে বসা মাত্রই একজন কাজের মেয়ে আমার জন্য নিয়ে এলো ঠান্ডা শরবত আর অনেক রকমের মিষ্টান্ন। আমি ব্রজভূষণ ভট্টাচার্যের উদ্দেশ্যে বললাম, ভট্টাচার্য মশাই, এবার আপনি আমায় একবার আপনার স্ত্রীর কক্ষে নিয়ে চলুন। আমি একবার সবুজমালা দেবীকে নিজের চোখে দেখতে চাই। আপনি যেতে চান চলুন, কিন্তু সেই ভয়ঙ্কর অমানসিক দৃশ্য আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন তা জানি না।
আচ্ছা বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি আসুন আমার সাথে। ব্রজভূষণ ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে আমি গিয়ে উপস্থিত হলাম এক বিশেষ কক্ষে। সেই কক্ষের দরজা ভেজানো ছিল। ভট্টাচার্য মশাই বন্ধ দরজার পাল্লায় মৃদু ঠেলা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল সেই দরজা। কক্ষের ভেতর পুরোপুরি জমাট কালো অন্ধকারে পরিপূর্ণ। ঘরের এক পাশে জ্বলছে কেবল মাত্র একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন। তা চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতরে ঢুকে আসতে একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে ঠেকল। বাসি পচা গলা ভাতের সঙ্গে রক্ত মিশলে ঠিক যেরকম গন্ধ সৃষ্টি হতে পারে, এই গন্ধ খানিকটা সেরকম। ভট্টাচার্য মশাই লণ্ঠনখানা হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেলেন। আমি যত বিছানার দিকে এগোতে লাগলাম ততই উপলব্ধি করতে লাগলাম এই বিকট বিশ্রী কটু গন্ধের বাড়বাড়ান্ত বেড়েই চলেছে ক্রমাগত। টিমটিমে লণ্ঠনের যৎ সামান্য কিঞ্চি সোনালি আলো ছটায় এরপর যা দেখলাম তাতে আমার বউ কেঁপে উঠল অপরিসীম ভয়ে। বিছানার মধ্যে শুয়ে রয়েছে যেন কোনো নারী নয়, একটা আস্ত কঙ্কাল। জীর্ণ শীর্ণ শরীর, লিকলিকে তার হাত পা, মুখের মধ্যে কঠিন চোয়াল বিদ্যমান, কালো কালো দুই অক্ষি কোটর, মাথার চুল উঠে গিয়েছে, তবে দুই ঠোঁট টকটকে গাঢ় লাল। ক্রমাগত কাস্তে কাস্তে সেই মহিলার বুকে ঠেলে উঠছে রক্ত। আমি দুই চোখ বন্ধ করে নিলাম। উহ, কি বিভৎস সেই দৃশ্য! গোটা বিছানা পুরোপুরি ভরে গিয়েছে রক্তের স্রোতে। আমি ভট্টাচার্য মশাইয়ের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বললাম, চলুন ভট্টাচার্য মশাই, আমার যা দেখা ছিল আমি দেখে নিয়েছি। হ্যাঁ চলুন। আমি আর ভট্টাচার্য মশাই পিছন ফিরে সেই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতেই যাচ্ছিলাম। এমন সময় সবুজমালা দেবী বিকট চিৎকার করে বললেন, ও আমাদের কাউকে ছাড়বে না, আমাদের মৃত্যু অনিবার্য, আমাদেরও শেষ করে দেবে। চলুন চক্রবর্তী মশাই, আমার স্ত্রীর কথায় বিশেষ কর্ণপাত করবেন না। আসলে তারও ধারণা যে অশরীরী আত্মার আগমন ঘটেছে আমাদের বাড়িতে, সে হলো আমার ছেলের মৃত স্ত্রীর আত্মা। তাই জন্য এই কথা বলছে সবুজমালা। কক্ষের ভেতর থেকে বেরিয়ে এসে আমি আমার ঝোলার মধ্যে থেকে একখানা রক্ষা কবচ বের করে তা ভট্টাচার্য মশাইয়ের হাতে দিয়ে বললাম, এই নিন ভট্টাচার্য মশাই, এই রক্ষা কবচটি আপনি আপনার স্ত্রীর বাম হস্তে বেঁধে দিয়ে আসুন। কেন চক্রবর্তী মশাই? তবে কি এই রক্ষা কবচ আমার স্ত্রীর প্রাণ রক্ষা করবে? সে কি তাহলে সুস্থ হয়ে উঠবে আবার আগের মতন? সত্যি কথা বলছি, কিছু মনে করবেন নাকি? আপনার স্ত্রীর যা শারীরিক অবস্থা দেখলাম, তাতে এ কথা এক্ষুনি জোর দিয়ে বলতে পারি না যে আপনার স্ত্রী সবুজমালা দেবী আবার আগের মতো পুনরায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তবে হ্যাঁ, এই রক্ষা কবচ যদি তার হাতে বেঁধে দেন তাহলে সেই ঘটনা ঘটলেও ঘটতে পারে। এবার সবটাই আমাদের পরমেশ্বরের উপর আমাদের ছেড়ে দিতে হবে। ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। আমি এক্ষুনি এই রক্ষা কবচ সবুজমালার বাম হাতে বেঁধে দেওয়ার ব্যবস্থা করছি। রাত্রি ক্রমে গভীর থেকে আরো গভীরতর। স্বল্প কিছুটা খাবার খেয়ে আমি আমার জন্য নির্ধারিত শয়নকক্ষে শুতে এলাম। তবে আমার দুই চোখের পাতা জুড়ে ঘুম নেমে এলো না কিছুতেই। মনের মধ্যে কেমন যেন একটা তীব্র অস্বস্তির ভাব সৃষ্টি হলো। গলার মধ্যে মাছের কাঁটা বিঁধলে যেরকম খচখচ করে, ঠিক সেই রকম একটা খচখচানি আমার হৃদয়কে গ্রাস করলো তিলে তিলে। আমি সেই ঘরের মেঝেতে টান টান হয়ে পদ্মাসনে বসে মধুসুন্দরী ধ্যানে নিমগ্ন হলাম। কিন্তু দেবী আমায় কিছুতেই যেন দর্শন দিতে রাজি হলেন না। বহু চেষ্টার পরে শেষমেশ আমি মধুসুন্দরী দেবী দর্শন পেলাম ঠিকই, তবে দেবীকে এমন প্রখর রূপে সেই রাতে দেখলাম যে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। এর পূর্বে বহুবার মধুসুন্দরী দেবীর দর্শন আমি পেয়েছি, কিন্তু এইরকম উগ্র রূপে তার দেখা পাইনি কখনো। মমতাময়ী শান্তিময়ী মধুসুন্দরী দেবীর মধ্যে থেকে যেন সমস্ত স্নিগ্ধতা উবে গিয়েছে। পরিবর্তে তার শরীর জুড়ে বিদ্যমান ছিল কেবল অপরিসীম ক্রোধ আর ভয়াবহ প্রখরতা। তিনি
তিনি যেন আমার প্রতি চরম অসন্তুষ্ট হয়েছে। আমাকে সেই বিকট রূপ দর্শন করিয়ে দেবী অদৃশ্য হয়ে গেলেন। আমি দুই চোখের পাতা খুললাম, ততক্ষণে আমার শরীর পুরো ঘর্মাক্ত হয়ে উঠেছে। বুকের বাম দিকটা ধড়াস ধড়াস করে হাঁপড়ের মতো দ্রুত বেগে ওঠা নামা শুরু করেছে একাধিকবার। আমার প্রতি দেবীর অসন্তুষ্ট হওয়ার কারণ কিছুতেই বুঝতে পারলাম না। পাশে রাখা পান পাত্রের ঢাকনা নামিয়ে ঢক ঢক করে অনেকটা জল খেলাম। এবার আমার কানে ধাক্কা মারলো একটা অদ্ভুত বিজাতীয় শব্দ। কিশোরী অধিক উত্তেজনার সাথে জিজ্ঞাসা করল, বিজাতীয় শব্দ? ওরকম গভীর রাতে কিসের শব্দ শুনতে পেলেন আপনি ঠাকুরমশাই? প্রথমে আমার সেটাকে শব্দ বলে মনে হলেও পর মুহূর্তে বুঝতে পারলাম সেটা আসলে কোনো শব্দ নয়, একটা সুর। কোন নারী ইনিয়ে বিনিয়ে মৃদু স্বরে গুনগুনিয়ে কাঁদলে ঠিক যেমন আওয়াজ সৃষ্টি হয়, খানিকটা সেই রকমের আওয়াজ। কত রাতে এই অট্টালিকার মধ্যে কে কাঁদছে এই প্রশ্ন আমার মধ্যে জেগে উঠতেই আমি নিজের গাত্র বন্ধন করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কক্ষের দরজা খোলা মাত্রই বাইরে থেকে একটা কনকনে শীতল বাতাসের প্রবাহ ছুটে এসে হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ল আমার শরীরের উপর। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে পরিপূর্ণ। অত বড় প্রাসাদ সমতুল্য একটা বাড়ি যেন সাক্ষাৎ শ্মশান পুরীতে পরিণত হয়েছে। কোথাও কোনো আওয়াজ হচ্ছে না। আমি ভাবলাম, তাহলে কি আমার মনের ভুল ছিল? সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে আমি পুনরায় ঘরের মধ্যে ঢুকে আসতে যাব, এমন সময় আবার দ্বিতীয়বারের জন্য শুনতে পেলাম সেই কান্নার আওয়াজ। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমি দোতলার এক অন্ধকার ঘরের কোণের মধ্যে উপস্থিত হলাম। সেই কান্নার শব্দ অনুসরণ করে খুবসি কোণের মধ্যে এসে দাঁড়াতেই একটা খুব বাজে পচা গন্ধ আমার নাকে এসে ঠেকল। সবুজমালা দেবীর ঘরে প্রবেশ করার পর যে গন্ধ আমার নাসারন্ধ্রে প্রবেশ করেছিল, এখানেও সে একই গন্ধ উপলব্ধি করলাম, আরো তীব্রভাবে। সে অন্ধকারে ডুবে থাকা খুবসি কোণের মধ্যে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? আমি দেখলাম সেই অন্ধকারের মধ্যে বসে রয়েছে কোনো এক নারী মূর্তির অবয়ব। তবে সে যেন রক্ত মাংসে গড়া কোনো মেয়ে নয়, বুঝি বায়বীয় উপাদান দ্বারা নির্মিত তার শরীরের সর্ব অঙ্গ। গোটা জায়গাটা লাল রক্তে ভরে গেছে পুরোপুরি। মেঝে জুড়ে বইছে রক্তের উষ্ণ নদী। এই অশরীরী নারী দুই হাঁটুর মধ্যে মুখ বুঝে ক্রমাগত কেঁদে চলেছে। মাথার বিশাল বড় লম্বাটে চুল তার মুখ ঢেকেছে। সুতরাং মুখমণ্ডল দেখার সুযোগ আমার হলো। আমার চোয়াল কঠিন হয়ে উঠল, দৃষ্টি হলো তীক্ষ্ণতর। আমি বুঝলাম ভট্টাচার্য মশাই তবে যে আশঙ্কা করেছিলেন তাই বাস্তবে সত্যি হলো। সত্যি তাদের বাড়িতে এক অশরীরী আত্মার আগমন ঘটেছে। খুব সম্ভবত এই হলো তার ছেলের মৃত স্ত্রীর অতৃপ্ত আত্মা। আমি এবার সেই অশরীরী নারীর উদ্দেশ্যে প্রশ্ন করতে যাব, হঠাৎ করে একটা দমকা জলো বাতাসে সেই অশরীরী মিলিয়ে গেল আমার চোখের সামনে থেকে। আর তাকে কোথাও দেখতে পেলাম। কোনো কান্নার আওয়াজও আমার কানে এলো। বেশ কিছুটা সময় সেখানে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে থেকে ফিরে এসেছিলাম নিজের ঘরে। ভোরের দিকে চোখটা একটু লেগে গিয়েছিল আমার, কিন্তু আমার ঘুম ভেঙে গেল প্রবল কান্নাকাটির শব্দে। চক্রবর্তী মশাই তাড়াতাড়ি নিচে নেমে আসুন। আপনি দেখে যান আমার কি সর্বনাশটাই না ঘটে গিয়েছে। নিচের তলা থেকে ভট্টাচার্য মশাই চিৎকার করে বলা কথাগুলো শুনে আমি ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। তারপর কোন রকমে বিছানা থেকে নেমে প্রায় দৌড়ে নিচে নেমে এলাম। কি হয়েছে ভট্টাচার্য মশাই? কি হয়েছে? আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? কান্নাকাটি করছি কি সাথে চক্রবর্তী মশাই, কালানুমানিক ভোর রাতের দিকে সবুজমালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আপনার দেওয়া রক্ষা কবচ বিফল হয়েছে তার প্রাণ রক্ষা করতে। ব্রজভূষণ ভট্টাচার্য মশাইয়ের মুখ থেকে এই কথা শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি স্তব্ধ, বাক শক্তিহীন হয়ে পড়লাম। এই কথা সত্য যে সবুজমালা দেবীর শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না,
কিন্তু আমার দেওয়া রক্ষা কবচের উপর ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট আস্থা ছিল। আমি ভেবেছিলাম আমার দেওয়া রক্ষা কবচের জোরে শুভ শক্তির প্রভাবে নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তার এমন আকস্মিক মৃত্যুতে সত্যি আমিও বেশ অবাক হয়ে গেলাম। শেষবারের মতো একটিবার দেখলাম সবুজমালা দেবীর মুখখানা। ধীরে ধীরে তাদের বাড়িতে মানুষদের ভিড় জমতে আরম্ভ করলো। তোমরা তো জানোই আমি খুব একটা হই হট্টগোল পছন্দ করি, তাই জন্য সেদিন বেরিয়ে এলাম বাইরে। হাঁটতে হাঁটতে মধুপুর গ্রামের একবারে শেষ মাথায় মস্ত বড় এক তেঁতুল গাছের তলায় এসে একটু চিড়িয়ে নিলাম। ভট্টাচার্য মশাইয়ের কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগলো। তিনি আমাকে নিয়ে এসেছিলেন সকল বিপদ থেকে রক্ষা করার জন্য, অথচ আমি থাকাকালীনই তার পরিবারে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। যদিও মানুষের জন্ম মৃত্যুর উপর তো আমার নিয়ন্ত্রণ নেই, এই কথা আমি বুঝলেও সকলে কি আর বোঝে? এমন ধারা নানান চিন্তা ভাবনা আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগলো। তেঁতুল গাছের কাণ্ডে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বলতে পারি না। কিন্তু দিনে দুপুর ঘুমের মধ্যে দেখলাম এক অদ্ভুত স্বপ্ন। সেই দিন দিবা স্বপ্নে আমায় দেখা দিলেন এক নারী। সাংঘাতিক ভয়ানক বিধ্বস্ত তার অবস্থা। মাথার চুল এলো মেলো অবিন্যস্ত, কপালের বেশ কিছুটা অংশ ফেটে গিয়েছে, সেখান থেকে সরু রক্তের ধারা নেমে আসছে তার নাক বেয়ে। তার দুই চোখের তলা গাঢ় কালো, চোখের মনি অদ্ভুত রকমের ঘোলাটে, ও দুই চোখের কোণ থেকে অবিরাম গড়িয়ে পড়ছে অশ্রুবিন্দু। ঠোঁটের এক পাশ কাটা, সে কাটা অংশটা দগদগে ঘা হয়ে গিয়েছে। অঙ্গে থাকা ময়লা কাপড়ের বিভিন্ন অংশ ছেঁড়া এবং হাতে দেহে বিভিন্ন অংশে কালশিটের দাগ। এটা আমার দিকে বুঝি অভিমানের দৃষ্টিতে তাকিয়ে দিল। সে যেন আমায় কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমায় কিছু বোঝাতে চায়, অথচ বোঝাতে পারছে না। সে মেয়েটিকে দেখে আমার ভীষণ কষ্ট হলো। বুকের মধ্যিখানটা কেমন যেন খাঁ খাঁ করে উঠল। এক সীমাহীন বিপুল শূন্যতা গ্রাস করলো আমার হৃদয়কে। আমার মনে হলো এই মেয়েটিকে আমি আগে কখনো দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা কিছুতেই মনে করে উঠতে পারলাম। ধীরে ধীরে মেয়েটি মিলিয়ে গেল। ঘুম ভাঙতেই উঠে বসলাম আমি। বুঝতে পারলাম আমার অগোচরে নির্ঘাত কিছু একটা ঘটেছে, যা আমি এখনো অবধি জানি না। সেটা আমার কাছ থেকে গোপন করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে। এটা আমায় জানতেই হবে। এভাবেই মাঝে কেটে গেল বেশ কয়েকটা দিন। যেই রোগে মারা গিয়েছিলেন সবুজমালা দেবী, সেই একই রোগ হলো তার পুত্র নরহরি। ক্রমাগত মুখ দিয়ে কাশির দমকের সাথে রক্ত উঠে আসতে লাগলো। নিজের ছেলের এই অবস্থা দেখে আর মেজাজ ঠিক রাখতে পারলেন না ভট্টাচার্য মশাই। আমাকে তার গৃহে নিয়ে যাওয়ার পরেও তার পরিবারের সব থেকে কাছের মানুষগুলো একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ছে দেখে তিনি মাত্রাতিরিক্ত ক্রোধের সাথে আমার মুখোমুখি হলেন। এইসব কি হচ্ছে চক্রবর্তী মশাই? আমি আপনাকে আমার বাড়ি নিয়ে এসেছিলাম যাতে আপনি আমার পরিবারে যে ভয়ানক অতৃপ্ত আত্মার আগমন ঘটেছে তাকে ধ্বংস করতে পারেন এবং আমার পরিবারের মানুষগুলোকে মৃত্যুর হাত থেকে রেহাই দিতে পারেন। কিন্তু আপনি যে দেখছি পুরোপুরি বিফল হচ্ছেন। চোখের সামনে আমার স্ত্রী মারা গেল, সেক্ষেত্রে না হয় আপনাকে দোষারোপ করা যায় না, কারণ তখন তার শারীরিক যথেষ্ট অবনতি ঘটেছিল। কিন্তু আমার পুত্র, তারও তো ওই একই রোগ শরীরে দানা বেঁধেছে। কদিন পর হয়তো তারও ওই একই মর্মান্তিক পরিণতি ঘটতে চলেছে। আপনি কি তবে হাত পা গুটিয়ে বসে আছেন? এই সবই হলো আপনাদের কর্মফল ভট্টাচার্য মশাই। আপনারা আপনাদের নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছেন, আর কৃতকর্মের ফল ভোগ করার হাত থেকে আমি আপনাদের কি করে রক্ষা করি বলুন? আমি সত্যের হয়ে কাজ করি, অন্যায়ের হয়ে নয়। মানে এইসব কথার কি মানে চক্রবর্তী মশাই? এ কি, আপনার কথা এরকম আটকে যাচ্ছে কেন?
মুখটা শুকিয়ে গেলই বা কি কারণে? কি ভেবেছিলেন ভট্টাচার্য মশাই? আমার কাছ থেকে আসল সত্যিটা গোপন করে নিজেদের কার্য সিদ্ধি করে নেবেন, তাই তো? কিন্তু সত্য যে দীর্ঘদিন গোপন থাকার নয়, আমি আসল সত্যিটা কিন্তু জানতে পেরে গেছি। আসল সত্য? কোন সত্যর কথা বলছেন আপনি? আমি আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। পারছেন, সবটাই বুঝতে পারছেন, কিন্তু বুঝেও না বোঝার মিথ্যে অভিনয় করছেন। তবে ঠিক আছে, আপনি যখন বুঝেও আসল সত্যিটা স্বীকার করতে চাইছেন না, তখন নয় আমি সবটা বলছি। আপনার বাড়িতে আপনার পুত্রবধূ করে যে মেয়েটিকে আপনি এনেছিলেন, সে হলো আপনার পার্শ্ববর্তী গ্রাম মাধবডিঘি স্বনামধন্য নারী চন্দ্রপ্রভা। কি ঠিক বললাম তো? ব্রজভূষণ ভট্টাচার্য। আপনি জানতেন এই মেয়ের ক্ষমতার কথা। দিনে দিনে চারিধারে ছড়িয়ে পড়ছিল তার নাম ডাক। মানুষের মুখে মুখে কেবলই চন্দ্রপ্রভার নাম ঘোরাফেরা করতে থাক। সে ছিল সাক্ষাৎ দেবাংশ। আজ থেকে ঠিক বিগত 10 বছর আগে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তার ক্ষমতা নিজের চোখে প্রত্যক্ষ করেছিলাম তখন। তাই আমি খুব ভালোভাবে জানি সেটি কিরকম শক্তির অধিকারী ছিল। চন্দ্রপ্রভার নাম ছড়িয়ে পড়তে থাকার কারণে আপনাদের গণৎকার পরিবারের মহা অসুবিধা হল। আপনাদের কাছে আর কোনো মানুষ আসতে চাইল না তাদের ভাগ্য বিচার করানোর জন্য কিংবা অন্য কোনো জ্যোতির্বিদ্যা সম্পর্কীয় কাজে। সবাই ভিড় জমালো ওই নির্লোভ নিষ্পাপ পবিত্র মেয়েটির কাছে, কারণ সে আপনাদের মতো মানুষ ঠকাতো না তখন জ্যোতিষ চর্চার নাম। আপনারা যা করতেন তা ছিল কেবলমাত্র মানুষকে বোকা বানানোর খেলা এবং তার বিনিময়ে দরিদ্র জনগণের গলা টিপে অর্থ চুষে নেওয়ার প্রক্রিয়া। আর বিপরীত দিক থেকে চন্দ্রপ্রভা নিজ ক্ষমতার গুণে সঠিকভাবে বলে দিতে পারত যে কোনো সাধারণ মানুষের ভূত ভবিষ্যতের অনেক কিছু। এই যেমন ধরুন সামনের বছর কিরকম চাষবাস হবে, কতটা বৃষ্টি হবে, করার সম্ভাবনা আছে কিনা, আরো নানান কিছুই সে বলে দিত অনায়াসে। ফলে সাধারণ মানুষের বড় উপকার হলো আর অপকার হলো আপনাদের। আপনাদের পরিবারে দিনে দিনে মান সম্মান মর্যাদা কমতে শুরু করলো। কেউ আর বিপদে পড়ে আপনাদের কাছে আসতে চাইল না। সবাই ছুটে গেল ওই মেয়েটির কাছে। যা হয়ে উঠলো আপনার চক্ষু শুলের বিষয়। আপনি হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেলেন। এরপর আপনি পরিকল্পিত ভাবে সকলের চোখে ভালো সেজে নিজের বড় ছেলে নরহরি ভট্টাচার্যের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে এলেন চন্দ্রপ্রভাকে পুত্রবধূ করে। আসলে আপনি চেয়েছিলেন তাকে ঘরের মধ্যে এনে অত্যাচারের পর অত্যাচার করে মেরে ফেলতে। বাস্তবে করলেনও তাই। আর আপনার এই নীচ জঘন্য অপরাধমূলক কাজে আপনাকে সাহায্য করলো আপনার স্ত্রী সবুজমালা দেবী এবং আপনার এই জ্যেষ্ঠ পুত্র নরহরি। ছি! শাশুড়ি আর স্বামীর অকথ্য গালিগালাজ দিনের পর দিন, রাতের পর রাত, শারীরিক মানসিক তীব্র অত্যাচার চলতে লাগলো ওই নিরীহ মেয়েটার উপর। কিন্তু তাতেও আপনার মন ভরল না সঠিকভাবে। কারণ শুধু শাস্তি দিলেই তো হবে না, আপনি তো তার মৃত্যু চান। এরপর আপনি বহু মূল্যবান এক বিষ আনলেন অতীব গোপন। সেই বিষ প্রতিদিন নিয়মিত ভাবে খাবারের সঙ্গে মিশিয়ে তার দেহে প্রবেশ করাতে লাগলেন। অথচ অসহায় বাপ মা মরা নিরীহ মেয়েটা তা ঘুণা করেও জানতে পারল না। সেই বিষ খুব সামান্য ভাবে অল্প অল্প করে দেহের ক্ষতি করে, এই ছিল ওই বিশেষ গুণ। একটু একটু করে প্রতিদিন প্রতিনিয়ত সেই বিষ চন্দ্রপ্রভার শরীরে প্রবেশ করে তার দেহের ভিতরটা পুরো ঝাঁঝরা করে দিল। মেয়েটার নাড়ি ভুঁড়ি পেট যকৃৎ সবকিছু পচে গলে পুরোপুরি নষ্ট হয়ে গেল। মুখ দিয়ে কেবলই উঠে এলো দলা দলা রক্ত আর থকথকে মাংস। এইভাবেই চন্দ্রপ্রভা একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মৃত্যুর পর আপনি বড় নিশ্চিন্ত হলেন, কারণ আপনি তাকে আপনার প্রতিদ্বন্দ্বী ভেবে নিয়েছিলেন। তাই আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী রূপী পথের কাঁটা সরে গেলে তো আনন্দ পাওয়ারই কথা, তাই না? কিন্তু আপনি ভুলেও ভাবতে পারেননি যে তার অতৃপ্ত আত্মা ফিরে আসবে আপনাদের বাড়িতে। তার সাথে যে অন্যায় আপনারা তিনজনে মিলে করেছেন, ঈশ্বর তা মেনে নিলেন না কিছুতে। যে শাস্তি আপনাদের জন্যও বরাদ্দ করলেন তিনি। চন্দ্রপ্রভা যেভাবে দগ্ধে দগ্ধে মারা গিয়েছিল, অপরিসীম যন্ত্রণা সহ্য করে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল, ওই একই ভাবে এবার মৃত্যু পথযাত্রী হবে আপনার পুত্র এবং তারপর আপনি নিজেও।
এটাই আপনাদের ভবিতব্য? আমি তো কিছুতেই এই ভবিতব্যকে পাল্টাতে পারবো না, আর পাল্টানোর ক্ষমতা থাকলে তা পাল্টানোর চেষ্টা করতামও না। কারণ অপরাধীদের অপরাধের শাস্তি পেতেই হয়। আপনাদের তিনজনের যন্ত্রণাদায়ক মৃত্যুর পরেই এই নিরীহ মেয়েটার আত্মা মুক্তি পাবে চিরতরের জন্য। এই সমস্ত কথা অনেক আগে থেকেই জানতে পেরেছিলাম। শুধু দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছিলাম যে আপনি কখন আমার মুখোমুখি হবেন নিজে থেকে, এবং আর ঠিক কত মিথ্যে কথা বলে পাপের বোঝা বাড়াতে পারেন তা দেখার জন্য। ঠাকুরমশাইয়ের এই বর্ণনা শুনে আমার এবং কিশোরী, আমাদের দুজনেরই হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। বুকের মধ্যে কে যেন দরাম দরাম করে ভীষণ এক হাতুড়ি মারতে আরম্ভ করলো। কোনো রকমে কিশোরী থমথমে গলায় কাটা কাটা ভাবে জিজ্ঞাসা করলো, তার মানে ঠাকুরমশাই মাধবদেহী গ্রামের সেই বিস্ময় কন্যা চন্দ্রপ্রভা আর জীবিত ছিল না? আমি লক্ষ্য করে দেখলাম ঠাকুরমশাইয়ের দুই চোখ ইতিমধ্যেই জলে ভরে উঠেছে। আমারও চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল বৃষ্টির ফোঁটার মতন কয়েক ফোঁটা স্বচ্ছ অশ্রুবিন্দু। হ্যাঁ গো কিশোরী, চন্দ্রপ্রভার বেঁচে ছিল না। ওই শয়তান ব্রজভূষণ ভট্টাচার্য, তার স্ত্রী সবুজমালা এবং তাদের সন্তান নরহরি ভট্টাচার্য মিলে অত্যন্ত জঘন্য চক্রান্ত করে মেয়েটাকে মেরে ফেলেছিল সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং নিজেদের অসৎ পথে অর্থ উপার্জনের আশায়। তোমরা ভাবতে পারছো যে অপরিসীম যন্ত্রণা সহ্য করতে করতে শেষ হয়ে গিয়েছিল মেয়েটা। ব্রজভূষণ ভট্টাচার্য অতি চালাক মানুষ ছিলেন। তিনি কারো চোখে খারাপ না হওয়ার জন্যই ওই রকম একটি পেশা নিয়েছিলেন। এতে চন্দ্রপ্রভার মৃত্যুও হলো, আবার সাধারণ মানুষের কাছে তিনি এ কথা প্রমাণ করতে পারলেন যে চন্দ্রপ্রভার নাকি এক দুরারোগ্য ব্যাধির কারণে মৃত্যু হয়েছে, যা কোনো চিকিৎসক সারিয়ে তুলতে পারে। তিনি এতটাই ধূর্ত ছিলেন যে আমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে আসল প্রকৃত সত্য গোপন করে পুত্রবধূর অতৃপ্ত আত্মার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিপুল পরিমাণে দক্ষিণা দিয়ে নিজের বাসভবনে নিয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন আমি কোনো কিছুই জানতে পারবো না। তার কথা মতো তাদের রক্ষা করব চন্দ্রপ্রভার অশরীরী আত্মার হাত থেকে। কিন্তু ঠাকুরমশাই, আপনি এত কিছু জানলেন কিভাবে? ওই যে তোমাদের আগেই বললাম যে আমার সন্দেহ হতে শুরু করেছিল নানা বিষয়। মনের মধ্যে একটা খচখচানি সৃষ্টি হয়েছিল। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমাকে যে কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তা পুরোপুরি সত্যি নয়, কিংবা এর থেকেও বেশি কোনো কিছু রয়েছে যা আমাকে জানানো হয়নি। সেই জন্যই আমি ভট্টাচার্য পরিবারের কাউকে কিছু না জানিয়ে সমগ্র মধুপুর গ্রাম ঘুরে মানুষের মুখে মুখে অনেক কিছু জানতে পেরেছিলাম। তবে বেশিরভাগ সত্যিটা জেনেছিলাম মাধবডিহিতে এসে। সেখানে এসে যখন জানতে পারলাম যে চন্দ্রপ্রভার বিবাহ হয়েছিল ব্রজভূষণ ভট্টাচার্যের ছেলে নরহরি ভট্টাচার্যের সাথে, তখন আর দুয়ে দুয়ে চার করে নিতে খুব একটা অসুবিধা হলো না আমার। এরপর আপনি কি করলেন? কি আর করব, সেই মুহূর্তে ঝোলা কাঁধে নিয়ে ওই ভট্টাচার্য বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আসলে কি জানো হয় কিশোরী, আমরা কখনো কখনো নিজেদের ভীষণ চালাক মনে করি, কিন্তু ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। আসলে বাপ কারো বাপকে ছাড়ে না। এতক্ষণে বুঝতে পারলাম ঠাকুরমশাই আপনি কেন সেই দিন যাওয়ার পূর্বে এভাবে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, কেন বিড়ালে আপনার রাস্তা কেটে দিয়েছিল, যাওয়ার আগে মাথার উপর বিকট শব্দে দ্বারকার ডেকেছিল। তাছাড়া মধুসুন্দরী দেবী আপনাকে উগ্র রূপে দর্শন দিয়েছিলেন, কারণ তিনি চাননি আপনি ওখান থেকে ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ওই জঘন্য অপরাধীদের সাহায্য করুন। আর ঠিক এই কারণেই সবুজমালা দেবীকে আপনার দেওয়া রক্ষা কবচ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেননি। ঠাকুরমশাই, আপনি সেই দিন দিবা স্বপ্নে যে বিধ্বস্ত নারীকে দেখেছিলেন, সে কি তবে চন্দ্রপ্রভা ছিল? হ্যাঁ কিশোর, তুমি একবারে সঠিক অনুমান করেছ। আসলে 10 বছর পর তাকে স্বপ্নের মধ্যে দেখে আমি সত্যি চিনতে পারি, কিন্তু তার মুখের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলাম অনেকখানি। চন্দ্রপ্রভার খুনিদের নিজের অজান্তেই সাহায্য করতে গিয়েছিলাম বলে সে আমার উপর অভিমান করেছিল এবং সেই রূপেই আমায় স্বপ্নের মাধ্যমে দর্শন দিয়েছিল। সত্যি ঠাকুরমশাই, চন্দ্রপ্রভার কথা শুনে তার অন্তিম পরিণতি জেনে ভীষণ কষ্ট হচ্ছে। আপনার বলা আজকের এই কাহিনী আমরা কোনোদিনও ভুলতে পারব না।
এতদিন ধরে আপনার বলা বিভিন্ন কাহিনী শুনে আমরা রোমাঞ্চিত হয়েছি, আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছে, হাড়ে কাঁপুনি ধরেছে মারাত্মক ভয়। কিন্তু আজ আপনার বলা এই ঘটনা আমাদের চোখে জল এনে দিয়েছে, হৃদয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক মধুপুর গ্রাম থেকে ফিরে আসার সময় আমার মনে হলো চন্দ্রপ্রভার আত্মা যেন আমার দিকে তাকিয়ে প্রাণ খোলা হাসি হাসছে। তার আমার প্রতি হওয়া অভিমান সবটাই মুছে গিয়েছে। এখন সেই আজ উঠি তাহলে, আবার পরে আসবো। আর আপনি মাঝে মধ্যে আমাদের এরকম চোখে জল এনে দেওয়ার মতো ঘটনা বলবেন। মাঝে মধ্যে এরকম একটু স্বাদ বদলেরও ভীষণ প্রয়োজন রয়েছে। আজকের আমাদের প্রশ্ন হল, চন্দ্রপ্রভার জন্মের সময় কি ব্যতিক্রম ঘটনা ঘটেছিল? সঠিক উত্তরদাতার নাম আমাদের আগামী গল্পের শুরুতে অ্যানাউন্স করা হবে এবং মাসের শেষে সর্বাধিক উত্তরদাতার জন্য থাকবে একটি অসাধারণ গিফট। তাহলে আর দেরি না করে চটপট নিজের উত্তরটি দিয়ে ফেলো আমাদের মেইল আইডিতে midnightfantasy2021@gmail.com এ। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কে এই চন্দ্রপ্রভা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।